আমি না মরা পর্যন্ত এই পর্যন্ত মানে আমি ইনশাআল্লাহ বার্থডে খাওয়াবে। সিসিলিকা, বাহ, দেখলেই শান্তি। ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার অপেক্ষা করতেছে আমাদের জন্য। 3 দিন একটা বানাইতে। আমার নাম কালাফা। কালাফা, ওয়েস্টার্ন মারফা। আপনার সবথেকে অপ্রিয় খাবারটাও পাহাড়ে এসে আপনার কাছে অমৃত লাগবে। মুখের সাথে এই পাঁচটুকু মিনাল জিন্নাতি ওয়ান নাস। কিন্তু আমরা এখন একেবারে গহীন জঙ্গলের মধ্যে অবস্থান করতেছি। একটা রাত্রে 1টা বাজে, রাতের খাবার খাচ্ছি। একশো জায়গা, আল্লাহ মাফ করো। 2 ডেকচির মধ্যে আমাদের খিচুড়ি রান্না বসাই দিছে অলরেডি। আর কোনো ওয়ে নাই, ফিরে আসতে হবে। পরে আমরা রাতে আবার পাড়ায় ফিরে আসি। এই বাসের মধ্যে এখন উনি চা তৈরি করবে। হরিণের মাথা না, বহুত দিন পরে সিদ্দিকী এতিমখানার সদস্যরা মাছ খাবে। আচ্ছা ছিলেন না, তাহলে কি করবো আমরা? ব্যাক করবো? ভাই কাঁদতেছেন কেন? ভাই খুব কষ্ট ভাই। দালালে সব টাকা নিয়ে নিছে। এটা কমান্ডারের রুম না? এই যে লোহার শিক দেখা যাচ্ছে। পাহাড়ে আপনার টাকা পয়সা কাজে লাগবে না, শরীরের শক্তিটাই আসলে কাজে লাগবে। কি অবস্থা বলো? ভালো। ভালো না? সবচেয়ে শেষের একটি পাড়া। ইট পাথরের যান্ত্রিক শহর থেকে যখন আমরা যাত্রা শুরু করেছিলাম, তখন ভাবতেও পারিনি আমাদের সামনের দিনগুলোতে কি অপেক্ষা করছে। দৈনন্দিন জীবনের ব্যস্ততাকে পেছনে ফেলে আমাদের গন্তব্য ছিল বান্দরবনের অতি দুর্গম সীমানা নাসাইহুং। প্রকৃতি এখানে যতটা সুন্দর, ঠিক ততটাই রহস্যময়। পাহাড়ে যাওয়ার রোমাঞ্চ আমাদের অনেকেরই থাকে, কিন্তু প্রকৃতির এই গভীরতায় প্রবেশ করার অভিজ্ঞতা আমাদের চিরকাল মনে রাখার মতো। আপনাদের নিয়ে যাব এমন এক যাত্রায় যেখানে প্রতিটি পদক্ষেপ ছিল নতুন এক চ্যালেঞ্জ, ছিল পদে পদে মৃত্যুর ভয়। কথা দিচ্ছি, 1 ঘন্টার এই ভিডিওটি দেখলে নাসাইহুং সম্পর্কে আপনার অতীত এবং ভবিষ্যতের সব ধারণাই পাল্টে যাবে। তো চলুন শুরু করা যাক। আশা করতেছি ভালোভাবে শেষ করতে পারবো, তবে জানি না সামনে আরও কত এরকম আমাদের বাধা আসবে এবং আরও কত ধরনের কত কিছু ফেস করতে হয়। তো সব কিছু মিলিয়ে হয়তো খুব ক্রিটিক্যাল মোমেন্টগুলো আমাদের পার করতে হবে আর কি এই নাসাইহুং অভিযান। এদিক দিয়ে হলে এটা পোয়ামুড়ির উপরে একটা ছোট একটা ক্যাম্প আছে। এখানে এই ক্যাম্পটা এদিক দিয়ে বাইপাস করে এখানে উঠতে হয় আপনার। বান্দরবনের আলীকদম থেকে রওনা হয়ে কুরুকপাতা ভিউ পয়েন্টের আগে ও পরে পদে পদে বিজিবির কাছে বাধা এবং শুরুতেই আতঙ্ক নিয়ে রাস্তা পরিবর্তন করে আমাদের প্রথম দিনের যাত্রা শুরু। যেহেতু দুর্গম পাহাড়ি এলাকায় যাচ্ছি, তাই প্রত্যেকেই যার যার ব্যাগে পর্যাপ্ত রেশন ভাগ করে নিয়েছি, যা আমাদের দীর্ঘ 9 দিনের যাত্রায় খাদ্যের অভাব পূরণ করবে। আমাদের প্রথম দিন, ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো কিছু দেখাইতে যাচ্ছি আমরা। ওকে, আমাদের পাশেই থাকবেন। ভালো আছো? ভালো। আমরা নামতে ভয় পাই, আর ওরা দেখেন এই মাগরিবের নামাজের সময় গোসল করতে। দিদি তুমি কেমন আছো? আছি, ভালো আছি। কি নাম বলো তো? জার্মেন। আর তুমি? শ্যামন ত্রিপুরা। আর তুমি? যুব জুসেন। বেস্ট অফ লাক, ভালো থেকো। দুপুর 2টায় ট্রেকিং শুরু করে আমরা গহীন পাহাড়ে প্রায় 2 ঘন্টা বিজিবির ভয়ে আতঙ্কিত অবস্থায় বসেছিলাম। অবশেষে রাত 9টার দিকে কুরুকপাতা বাজারের কাছাকাছি একটি ঘর নিয়ে সেখানেই রাত যাপন করার সিদ্ধান্ত নেই। আলু কাটতেছে এখানে, আমরাও হেল্প করব, আসতেছি এখন। ওই পাশে সব মশলা কাটা হয়েছে। এই যে আমার এই বড় ভাই অসুস্থ হয়ে গেছে, এখন কি অবস্থা? জ্বর? না, আপনি মারা যাবেন না ইনশাআল্লাহ, আপনি সুস্থ মতো ঢাকায় ফেরত যান। এটাতে কি বসেছেন? এটাতে ভাত, আর ওইটাতে আমাদের। আচ্ছা আচ্ছা, ইয়াসিন ভাই আয়শা এখানে এই রান্নার কাজে লেগে গেছে। আসলে ওনারাও কি বলবো, যথেষ্ট পরিমাণে পরিশ্রমী, কষ্টের মধ্যে দিয়ে আসে আবার এগুলো কাজ করে। আমরাও যে যতটুকু পারতেছে করতেছে আর কি। তারপরে ওনাদের লায়াবিলিটি বা দায়িত্ববোধ থেকেই, নৈতিকতার দিক থেকে ওনারাই এই জিনিসগুলো করে। এটাই হচ্ছে পাহাড়ে আসলে বা কোথাও ট্যুরে গেলে এদের একটা বৈশিষ্ট্য আর কি। ছোটোখাটো যুদ্ধ চলতেছে। এই যে মিষ্টি কুমড়া, এখানে আলু। এটা দেখতে মিষ্টি কুমড়ার মতো, কিন্তু মিষ্টি কুমড়া না। কি তাহলে বলেন? এটা হলো সিসিলিকা। সিসিলিকা, এটা হচ্ছে ওয়েস্টার্ন মারফা। ওয়েস্টার্ন মারফা। এক একটা কি ব্যাপার?
এটাও একটা নতুন নাম নাকি? রাতের খাবার খেয়ে আমাদের বিশ্রাম। ভোর 4টায় ঘুম থেকে উঠে ক্রস করতে হবে আরেকটি ক্যাম্প। হালকা কুয়াশাচ্ছন্ন সকাল ও পাহাড়ের সৌন্দর্য আমাদেরকে মনে করিয়ে দিচ্ছিল সামনের পথগুলো খুব বেশি একটা সহজ হবে না। তবুও হালকা শুকনো খাবার দিয়েই শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় দিনের যাত্রা। বেশ আনন্দদায়ক মনে হচ্ছে, মাঝে মাঝে কষ্টও লাগতেছে। খারাপ লাগা ভালো লাগা সব কিছুই আসলে এই ধরনের দুর্গম এলাকায় ট্রেকিং করতে গেলে এগুলো এক্সপিরিয়েন্স করতে হয়। সো আমরা যেভাবে দেখতেছি সেভাবে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করতেছি। এই হলো বড় আমাদের মানে কামলাদের লিডার। মানুষ কে কইব মানে ভূতে দৌড়াইলে মানুষ এই টাকা পয়সা খরচ করে দুর্গম এলাকায় এই ট্রেকিং এর জন্য আমাদেরকে নিয়ে আসছে। এই যে সবচেয়ে বড় অপরাধী। আর খুঁজে পেতে আবার আমারই খোঁজে ইয়ের ভিতরে কমেন্ট বক্সে ভাই কি অবস্থা, আমি যাবো বাস খাওয়ার জন্য। কি ভালো আছো? দাঁড়ায় না, উঠে যান। কি সুন্দর ভিউ দেখেন ওই পাশে, বাহ দেখলেই শান্তি। পাহাড়ের ভিউ একবারে বেশ দারুণ। ওই পাশ থেকে ওই যে পাড়াটা দেখা যাচ্ছে একটা, ওই পাড়ায় বোধহয় যেতে হবে নাকি? ওই পাড়ায় যাবো আমরা ভাই। ওই যে আচ্ছা আমরা যাবো ওইটা ওই পাশেরটা না? ঘড়িতে এখন সময় হচ্ছে 10টা প্রায়। হ্যাঁ একটু ডিলে হচ্ছে, তারপরেও সামনে আরও ভয়ঙ্কর হাঁটাহাঁটি এবং আরও ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার অপেক্ষা করতেছে আমাদের জন্য। ভোর 4টায় রওনা দিয়ে আমরা মাঝে মাঝেই প্রকৃতির কোলে বসে অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে সকাল 10টায় পৌঁছে যাই রিংলট পাড়ায়। এ পাড়াতেই নিজেরাই রান্না করে খাবো দুপুরের খাবার ও কিছুটা সময় নিব বিশ্রাম। কি বিচ্ছু বাহিনী, কেমন আছো তোমরা? হ্যালো, হ্যাঁ তুমি দেখতে তো অনেক ফর্সা, কী খবর? এই বাঁশ দিয়ে মানে নতুন ঘর উঠাবে, ওই ঘর উঠানোর কাজ করতেছে আর কি। ওই পাশে বেশ কিছু, ওই পাহাড়টার মধ্যে বেশ কিছু ঘর দেখা যাচ্ছে, মানে 15 থেকে 16টা বা একটু কম বেশি হবে আর কি সবগুলো। এর মধ্যে আবার সবগুলোই বাসস্থান না, সবগুলোই ঘর না, কিছু আছে ওরা ওই মালপত্র মজুত রাখে। রিং লট। তো দাদার সাথে কথা বলে ভালো লাগলো আর কি। হ্যাঁ আসি, গল্প হবে, কথা হবে। আমরা খাওয়া দাওয়ার পর্বটাকে শেষ করি, হ্যাঁ তারপর এখানে এসে রেস্ট নিব। হ্যাঁ এখন আমাদের ঘর ঠিক করা হয়েছে, ঘরে গিয়ে ব্যাগ ট্যাগ গুছায় রাখতে হবে সব কিছু। কতক্ষণ লাগে একটা বানাইতে? 3 দিন। 3 দিন একটা বানাইতে? একটা বানাইতে কত করে বিক্রি হয় তারপর? 2000। 2000 এই সুতা দিয়ে বানাবে। এই যে কিভাবে বানায় দেখেন, খুব সুন্দর, মানে এবার হাতের হস্তশিল্পের মতো আর কি, ঘুরে ঘুরে এরকম এগুলো। এটা দিয়ে পরে আবার কি করবে? এটা বালিশে না? বালিশের মধ্যে ব্যবহার করা হয় না?
কি নাম বাচ্চার? রুইউন। ওই যে দেখেন কত ছোট বাচ্চাকে, একটু একটু নেই, হ্যাঁ ছোট, হ্যাঁ দেখেন কত ছোট বাচ্চারে খাবার খাওয়াচ্ছে। ফিডার কি নাম? রুইউন। বাহ, দেখেন কোলের মধ্যে নিয়ে ফিটারে খাওয়াচ্ছে, মানে মায়ের দায়িত্ব পুরোপুরি পালন করতেছে। দাদা তোমার নাম বলো? আমার নাম কালাফা। কালাফা, আচ্ছা কালাফা অর্থ কি? কালাফা অর্থ এর নাম আমি জানি না। জানো না? না, ওকে ঠিক আছে, না জানাটাই খুব স্বাভাবিক। পাড়ায় ঘুরে চোখে পড়ল পাহাড়িদের জীবন চিত্র। এখানে তাদের বেঁচে থাকার জন্য করতে হয় প্রতিনিয়ত জীবন যুদ্ধ। জুম চাষে দিন শুরু ও ঝিরিপথ থেকে কাঁধে করে পানি সংগ্রহ করা পাহাড়ের বাসিন্দাদের জীবনের আরেক নাম কঠিন পরিশ্রম। এটার মধ্যে এটা হচ্ছে লাউ দিয়ে তৈরি করা হয়। এটা লাউ করে তারপর এটা পর পোড়া দিয়ে তারপর হচ্ছে এরকম বানায়। আর এই পানি যখন রাখে এটাতে অনেক ঠান্ডা থাকে পানি। আর এই পানির মুখের মধ্যে আবার এই যে কলার এটা দিয়ে সুন্দর করে দিয়ে, এটা হচ্ছে পানির এই পাত্রের ঢাকনা। তো আমি কখনো খাই নাই, আজকে এটা ফার্স্ট আমি ট্রাই করতেছি। এটার মধ্যে কতটুকু পানি ধরে দাদা? কতটুকু থাকে? কয় লিটার? মাপ নাই। তারপর যতটুকু আছে মনে হয় 1 লিটারের বেশি। বেশি হবে না? গত 2 দিন ধরে না, গত 2 দিন ধরে জ্বর, এই জ্বর নিয়েই আছে। এখন ওখানে গেলাম, পরে দাদা বলতেছে যে জ্বর, তো আমি শুনে বললাম যে প্যারাসিটামল দিলে খাবা কিনা। আগে অনুমতি নিছি, পরে বলছে যে হ্যাঁ দিলে সমস্যা নাই, যেহেতু আছে আলহামদুলিল্লাহ। এখান থেকে যদি কিছু প্যারাসিটামল দিই অন্তত কিছুটা স্বস্তি পাবে আর কি। এত দুর্গম এলাকায় আসলে ওনাদের এখানে তো ওইরকম অ্যাভেলেবেল কোনো ফার্মেসি বা এই ধরনের কোনো কিছুই পাওয়া সম্ভব না, ঠিক আছে। ওই যে নিচে দেখতে পাচ্ছেন যে পাড়াটা, এটা হচ্ছে মেংপাক পাড়া। আগে আমরা ওখানে যাই, ওখান থেকে তারপরে হচ্ছে আমাদের অংওয়ে পরবর্তী গন্তব্য ইনশাল্লাহ। মেনপাক পাড়ায় ঢুকলাম। এটাও উপর থেকে দেখলাম যে আসলে বেশ সুন্দর দেখা গেছে। এখন পাড়ার ভেতরেই প্রবেশ করছি আর কি। তো এই হচ্ছে পাড়ার ঘর বাড়িগুলো। ওই উপরে আরও ঘর আছে, এটা এই পাশ দিয়েও যাওয়া যায়। আর এখানেও বেশ কিছু ঘর আছে, এখানেও কয়েকটা ঘর দেখা যাচ্ছে। আর এখান থেকে উপরে পাহাড়ের উপরে আমাদের আবার ওটার উপরেই উঠতে হবে। এখানে ওই যে উপরে হচ্ছে মেনপাক পাড়ার আরও ঘর আছে। তো এখানে নিচে যে কয়েকটা ঘর দেখা যাচ্ছে, 1টা 2টা 3টা 4টা 5টা, আর ওখানে একটা 6টা, আর উপরে হয়তো আরও 6-7টার মতো থাকতে পারে। মেনপাক পাড়ার উপরে একটা দোচালা টিনের ঘরও দেখা যাচ্ছে মেনপাক পাড়ার উপরে। এই যে মেনপাক পাড়ার বাসিন্দা, কেমন আছো? ভালো? চকচকে টকটকে ফুলের গাছ। বিকেল 3টায় রিংলট পাড়া থেকে রওনা দিয়ে অল্প কিছু দূরত্বে মেনপাট পাড়ায় এসে পৌঁছাই। এখান থেকে কিছুটা বিশ্রাম নিয়ে আবারও আমাদের যাত্রা শুরু কংক্লাং পাড়ার উদ্দেশ্যে। আমরা চেষ্টা করছি অংওয়ে পাড়াতে অবস্থান করার। যদি সম্ভব না হয় তাহলে এই পাড়াতেই থাকতে হবে আমাদের আজকের রাত। কিন্তু বেলা ফুরিয়ে গেলেও এই অদ্ভুত সুন্দর প্রকৃতি দেখে আমরা মুগ্ধ হচ্ছি। প্রতিটি পায়ের কদম যেন এক একটি স্মৃতিতে ধরে রাখার মতো। উঠতেছি তো উঠতেছি, হাঁটতেছি তো হাঁটতেছি, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন এভাবেই চলবে আমাদের লম্বা এই অফ ট্রেল। আর ট্রেকিংয়েও এখানে যারা আছে সবাই মাশাআল্লাহ সবাই পারদর্শী আছে মোটামুটি। জুম চাষ করার জন্য দেখেন পাহাড়গুলো যদিও দেখতে সুন্দর লাগতেছে, কিন্তু এটা পরে গাছ কাটে এখানে জুম করবে। সমতলে চাষ করা যতটা সহজ, কিন্তু পাহাড়ি এলাকায় তা দুর্বোধ্য।
জুম চাষ করার জন্য এভাবেই বিশাল বড় বড় পাহাড়ের গাছপালা ও বাঁশের ঝাড়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়, যা পরবর্তীতে জুম চাষের উপযোগী করে তোলা হয়। পাহাড়টা যদি আপনারা কেউ দেখেন খালি চোখে, আপনারা বিশ্বাস করতে পারবেন না যে কী পরিমাণ ভয়ঙ্কর। যদিও আমরা চলে আসছি আগে, বাট আমাদের লোকজনগুলো যে এখানে আছে দেখেন, এখনও কিন্তু ওনারা ওইখানে, এই যে লাইট জ্বলতেছে দেখেন, ওনারা এখনও এখান থেকে মিনিমাম আরও 15 থেকে 20 মিনিট সময় লাগবে, আরও বেশিও লাগতে পারে। দেখ সবাই আসলে পরে ইয়ে হবে। আর এখানে পাড়ায় আসার পরে পাড়ার লোকজন যারা আছে সবাই আশেপাশে আছে, ওরাও আমাদেরকে স্বাগতম জানালো এবং খোঁজ খবর নিল আমরা ঠিক আছি কিনা, ভালো আছি কিনা। হাফিজ ভাই, বাসায় সর্বশেষ কবে বানাইছেন চা? চা বাসায় বানানো হয় না, কিন্তু দোকান থেকে খাওয়া হয়। দোকান থেকে খাওয়া হয়, এক্স্যাক্টলি এটাই হয় সাধারণত। এখানে আসলে কেমন যেন নিজে একটু মন চায়, আনচান আনচান করে না বানানোর জন্য। এটা হচ্ছে কংক্লাক পাড়াটা। এই পাড়াটা আপনাদেরকে আমি একটু শর্ট টাইমে একটু ঘুরে দেখাতে চাই। এই পাড়াটাতেও আপনার সব মিলিয়ে হয়তো 15টার মতো আপনার যে ঘর আছে, আর 11 পরিবার থাকে আর কি, বাকি এক্সট্রা কিছু ঘর থাকে যেগুলোতে গেস্ট আসলে ওরা থাকে আর কি। আমাদের পাশেই ঠিক এখান থেকে 5 মিনিট বা 4 মিনিট সামনে গেলেই এই নিচে দিয়ে রাস্তা আছে, যেটা অংওয়ে পাড়া আছে। ওই অংওয়ে পাড়াতেও অনেক গেস্টরা থাকে আর কি। এরা আমাদের আগে উঠছে। আর ওই পাশে সামনে আর তেমন কোনো ঘর নাই, ওই পাশে কয়েকটা ঘর আছে আর এদিকে একটা ঘর আছে। আর এই চারপাশে যা দেখতেছেন ওই একটু হালকা কুয়াশাও আছে ওই দিকটাতে। এখন চলেন, ব্যাকপ্যাক সবার অলরেডি ব্যাকপ্যাক গোছানো হয়ে গেছে, আমরা এখানে আর বেশিক্ষণ স্টে করবো না, অলরেডি ফর্সা হয়ে গেছে আর কি। হ্যাঁ, আমাদের 5টায় বের হওয়ার কথা ছিল, 4টার দিকে ঘুম থেকে উঠে, বাট একটু ডিলে হয়েছে, ব্যাপার না, এখান থেকে আমরা স্টার্ট করতেছি। কেমন লাগতেছে এত দুর্গম অঞ্চলে? দুর্গম অঞ্চলে এই প্রথমবারের মতন তো অনুভূতিটা অনেক ভালো, অনেক ভালো। আমরা এখন রওনা দিতেছি। আমরা আসলে 4টায় রওনা দেওয়ার কথা, কিন্তু আসলে দুর্ভাগ্যবশত এখন আমরা 6টায় রওনা দিতেছি। দুর্ভাগ্যবশত না? কেমন ঘুমাইলেন? ঘুম আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে, খাওয়াও রাতে খুব ভালো হয়েছে। তৃতীয় দিন সকালে রওনা দিয়ে আমাদের লক্ষ্য হচ্ছে আন্নুমপাড়াতে পৌঁছানো। এর আগে আমাদেরকে পার হতে হবে পাণ্ডবপাড়া, তারপর রুইতন ডাকাতিয়াপাড়া হয়ে পৌঁছাবো আন্নুমপাড়াতে। তীব্র গরমে হাঁসফাঁস হয়ে ওঠা আমাদের সকলের মধ্যেই সামিট পয়েন্টে যাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে পাহাড় প্রেমীর দল। যার যার মতো করে যার যার ব্যাগে ড্রাই ফ্রুট আছে, ড্রাই ফ্রুটগুলো খাবে, কেউ খেজুর, কেউ বিস্কিট, কিংবা যার যার পানি শেষ হয়ে গেছে পানিগুলো এখান থেকে সংগ্রহ করবে। এ পাড়া থেকে বের হয়ে এখন যাচ্ছি হলো আন্নম পাড়ার উদ্দেশ্যে। এখন আমরা আছি সিংড়াও মেম্বার পাড়ার সামনে। আল্লাহ চাহে তো আমরা একটু পরে পাণ্ডব পাড়া চলে যাব। পাণ্ডব থেকে রুইতন ডাকাতিয়া পাড়া হয়ে আমরা চলে যাব হইলো আন্নম পাড়া। আন্নম থেকে চলে যাব হইলো লিকটি জঙ্গলে। দেখি ইনশাল্লাহ সাথে থাকবেন, ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। সময় যত গড়াচ্ছে শরীর ও পা ততই ধীরগতির হচ্ছে, কিন্তু এখানে কোলাহল উধাও। চারপাশ জুড়ে এক অদ্ভুত নীরবতা, চারিদিকে কেবল উঁচু উঁচু পাহাড় আমাদের ঘিরে রেখেছে, যেন আমরা প্রকৃতির কোনো বিশাল দুর্গে প্রবেশ করেছি। নির্জনতায় কান পাতলে শোনা যায় নানা অচেনা পাখির কিচিরমিচির শব্দ। সবুজ পাহাড়ের এই মনোরম দৃশ্য শহরের সব ক্লান্তি এক নিমিষেই ভুলিয়ে দেয়। এটা হচ্ছে পাণ্ডবপাড়ার গেট। জাস্ট 2টা লাঠি দিয়ে পাড়ায় চিল্লাফাল্লা শুরু হয়ে গেছে। ওরা গেস্ট দেখলে বা বাইরের কোনো মানুষ দেখলে খুব খুশি হয়। ভোর 6টায় রওনা দিয়ে সকাল 10:30টায় আমরা পাণ্ডবপাড়াতে এসে পৌঁছাই। আজকে দুপুরের খাবার ও অন্যান্য কাজ সারতে হবে এই পাড়াতেই। প্রায় 25টি ঘর নিয়ে প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশের জন্য পর্যটক ও ট্রেকারদের কাছে অত্যন্ত আকর্ষণীয় এই পাড়াটি। এই যে বিভিন্ন পাহাড়ি পাড়াগুলোতে এই যে চাল তো এমনি সাধারণত আমরা মেশিনে ভাঙাইতে দেখি, বাট ওনারা হচ্ছে এই যেটার মধ্যে দিয়ে এখন এই চাল গুঁড়া করবে আর কি। এই যে চাল দিছে, এটা ভেজানো চাল না, ভেজায় রাখছেন আগে, এখন এটাকে যে চাল গুঁড়া করবে। এই যে এটা এরকম দিতে দিতে এরকম গুঁড়া হবে আর কি। এই যে এরকম, এটা পিঠার জন্য নাকি? পিঠার জন্য। আচ্ছা, এই যে এখানে আবার একেবারে ফিনিশিং
এটা অনেক একেবারে মিহি হয়ে গেছে অনেক। আলহামদুলিল্লাহ খিচুড়িটা খুবই ভালো হয়েছে। সারাদিন না খাওয়ার পরে এই খিচুড়িটা এখন আমাদের কাছে অমৃত। বিরিয়ানির যে মজা, বিরিয়ানি ভাই সব ফেল ভাই, সব ফেল। কাচ্চি বিরিয়ানি সব ফেল। আচ্ছা, এই মুহূর্তে আমাদের কাছে এটা এখন অমৃত ভাই। আসলে বিষয়টা হচ্ছে সমতলে আপনার সব থেকে অপ্রিয় খাবারটাও পাহাড়ে এসে আপনার কাছে অমৃত লাগবে। 11:30 বাজে বোধ হয়, 2-2.5 ঘন্টার মতো আমরা এখানে অনেকেই গোসল করছে, রেস্ট করছে, খাওয়া দাওয়া করে এখন আমরা এখান থেকে রওনা দিচ্ছি আর কি। আমাদের ট্রেল যত এগোচ্ছিল ততই কঠিন হয়ে উঠছিল। এবার আমাদের সামনে এলো পাহাড়ি ঝিরিপথ। চারপাশের খাড়া পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলা এই ঝিরিপথের সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো নয়। পায়ের নিচে পাথরে মোড়ানো পাহাড়ি পথ, কোথাও মসৃণ বড় পাথর, আবার কোথাও ছোট। পানির নিচের পাথরগুলো শ্যাওলায় অত্যন্ত পিচ্ছিল, যেখানে সামান্য অসতর্কতায় ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা। যতই গুগল ম্যাপ হোক অফলাইন, যেমন এখনই আমরা উপরে উঠে গেছিলাম একটা জুমের রুটে উপরের দিকে, ওইখান থেকে এখন আমরা আবার রিটার্ন নামতেছি সবাই। আমরা আগে গেছি, এখন আমরা যেহেতু বেশি চলে গেছি আমাদের নামতে হবে, যারা পিছনে ছিল তাদেরকে ওখান থেকে রিটার্ন করে সামনের দিকে নিয়ে যাচ্ছি। তো এইগুলো হচ্ছে আসলে মানে বাস্তব যে সমস্ত বিষয়গুলো ফেস করতে হয়, এটা আসলে খুবই একদিকে কষ্টকর বা আরেকদিকে শেখাও হয় যে আসলে এই পথগুলো এরকম হইতেই পারে এবং এটাই বাস্তবতা মেনে নিতে হয় আর কি। তো এই দুর্গম এলাকায় এভাবেই হাঁটতে হাঁটতে আমাদের আরও হয়তো সামনে রুট চেঞ্জ হতে পারে, রাস্তা পাল্টানো লাগতে পারে, আবার ভুল হতে পারে, নাও হতে পারে। তো সব কিছু মিলে আমরা কি আসলে শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাতে পারবো কিনা, এটা একটা চ্যালেঞ্জিং বিষয়। সো এই বিষয়টা শেষ পর্যন্ত আসলে কোথায় গিয়ে ঠেকে এবং আমাদের এই অফ ট্রেলটা আসলে আরও কতটা সামনে আতঙ্ক কিংবা ভালো লাগা খারাপ লাগা কত ধরনের এক্সপিরিয়েন্স হবে সেটা সামনে গেলেই বোঝা যাবে কেবল। তীব্র গরম মাথায় নিয়ে আমরা দুপুর 2টায় রুইতন ডাকাতিয়া পাড়ায় পৌঁছাই। এই পাড়াতে আমরা লম্বা সময় বিশ্রাম না করেই সামনে এগিয়ে যাচ্ছি, কারণ সন্ধ্যার আগেই আমাদেরকে আন্নুম পাড়ায় পৌঁছানোটা সবচাইতে সুবিধাজনক। এর আগে অবশ্য আমাদেরকে পার হতে হবে বেশ কয়েকটি উঁচু নিচু খাড়া পাহাড়, যা প্রতিটি ট্রেকারের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। এই পাহাড়ে প্রতিটি পদক্ষেপ আমাদের জন্য ছিল ধৈর্য আর শক্তির পরীক্ষা। আমরা জানতাম এই শান্ত ও মনোরম রূপের আড়ালেই লুকিয়ে আছে পাহাড়ের আসল রহস্য। ক্লান্তি আর মানসিক শক্তির পরীক্ষা দিয়ে আমরা সন্ধ্যা 6টার আগেই আন্নুম পাড়াতে এসে পৌঁছাই। এই যে ওরা দুইটা পাখি শিকার করে নিয়ে আসছে। কি পাখিটা? কোথেকে আনছো? উপর থেকে? গুলাল দিয়া? আচ্ছা, দেখেন কি সুন্দর। যাই ওরা এটা খাবে নাকি? এই একটা মারছে গুলাল দিয়ে। কি পাখি তো বুঝতেছি না, হলুদ কালার দেখা যাচ্ছে। এটা একটা কি? নাম চিনি, কি নাম? পাখির নাম বলতে পারবা? ক্যাংরা। ক্যাংরা পাখি, ওদের বাসা। আসলে এটা আলাদা একটা নাম আছে। এটাই পাহাড় থেকে হামপ্রে লেখাপড়া করো? কোন ক্লাসে? ক্লাস 4। ও এই জন্য ও বাংলা সুন্দর পারে। ও ক্লাস 4 পড়ে। স্কুল কোথায়? স্কুল
ও আচ্ছা আচ্ছা। الوسواس الخناس الذي يوسوس في صدور الناس ফি সুদুরিন من الجنة والناس মিনাল জিন্নাতি ওয়ান নাস। সময় বাঁচাতে আন্নুমপাড়াতে বেশিক্ষণ অবস্থান না করে আমরা রাত ৮টার মধ্যেই লিকরি জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তবে প্রকৃতি আমাদেরকে বেশি দূর এগোতে দেয়নি। কোনো এক অদৃশ্য কারণে আবার সেদিন রাতেই 10টায় আন্নুমপাড়াতে ফিরে আসতে হয়েছে আমাদেরকে। এখন ভুল হইলেও আমাদেরকে কিন্তু পেছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নাই। সো আমরা কি আদৌ এই লিকড়িপাড়া পার হয়ে আমরা কি নাসাই হোম সামিটে যেতে পারবো কিনা, এটা আমাদের মনের মধ্যে একটা বিশাল ভয় কাজ করতেছে। তাছাড়া এটা যাওয়ার পথে সামনে আমদালিপাড়া এবং ওইখানে স্থানীয় আর কিছু পাড়া আছে, যে পাড়াগুলোতে বিজিবি এবং সেনাবাহিনীর টহল আছে, যে যে জায়গাগুলো যদি আবার আমাদের চোখে পড়ে, আমাদেরকে দেখে ফেলে, তাহলে কিন্তু আমরা আর যাইতেই পারবো না, আমাদেরকে রিটার্ন করে দেবে। সো আমরা নেক্সট কি হতে যাচ্ছে আমাদের পরবর্তী 1 ঘন্টায় এবং পরবর্তী দিন সকালে কি হবে সেটাও আমরা জানি না, এবং অনিশ্চিতভাবেই কিন্তু আমরা এখন একেবারে গহীন জঙ্গলের মধ্যে অবস্থান করতেছি। তো দোয়া করতেছি আল্লাহর কাছে যেন আমরা খুব সুন্দরভাবে সহি সালামতে আমরা অন্ততপক্ষে এই কঠিন সমস্যাটা থেকে বের হয়ে যেতে পারি। কে খাবার কেমন হয়েছে? ভালো ভালো হয়েছে না? কয়টা বাজে খাবার খাচ্ছেন? আমরা রাতের খাবার কয়টা বাজে খাচ্ছি? রাত্রে 1টা বাজে রাতের খাবার খাচ্ছি আর কি আমরা। যাই হোক, বহুত এদিক সেদিক করে ঘোরাফেরা করে তারপরে সর্বশেষ আমরা আন্নুমপাড়ায় আসছি আর কি। রাতের বেলা অবশ্য আমাদের লিকরির উদ্দেশ্যে যাবার ব্যাপারে নিষেধ করা হয়েছিল, যা আমাদের কাছে এখনও অস্পষ্ট। চতুর্থ দিন সকালে নতুন এক আতঙ্ক নিয়ে আমাদের যাত্রা শুরু। তবে আন্নুমের জঙ্গলে সকালবেলার নতুন সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে যখন উকি দিচ্ছিল, তখন গত কয়েকদিনের কষ্ট যেন এক মুহূর্তেই ভুলে যাচ্ছিলাম। এই নির্জন পাহাড়ি পথে মানুষের কোনো চিহ্ন নেই। আমরা কতজন অভিযাত্রী আর পাখির কিচিরমিচির শব্দই এখানে যথেষ্ট। আমরা আন্নুমপাড়া থেকে এই রোডটা দিয়ে না নেমে আমরা চলে গেছি হচ্ছে ভেতরে। প্রায় 1 ঘন্টার মতো ওখানে আমরা ওয়েট করছি, এবং রাতের বেলা অন্ধকারে ওখানে সবাই বসেছিলাম। মানে প্রায় আধা ঘন্টার বেশি শুধু রাস্তা খুঁজে বের করার চেষ্টা করছি, যে আসলে রাস্তা পাওয়া যায় কিনা বের হওয়ার। অবশেষে আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হই যে ওইটা থেকে বের হওয়ার আর কোনো ওয়ে নাই, ফিরে আসতে হবে। পরে আমরা রাতে আবার পাড়ায় ফিরে আসি। নাসাইহুং ভ্রমণে এই পথ আমাদের বুঝিয়ে দিয়েছে প্রকৃতি কতটা নিষ্ঠুর হতে পারে। খাড়া পাহাড়ের উপরে ওঠার সময় আমাদের অনেকেরই পা কাঁপছিল। একদিকে পিচ্ছিল পাথর, একটু পা ফসকে গেলেই নিচে পড়ে যাওয়ার তীব্র আশঙ্কা। বাতাস ভারী হয়ে আসছিল আর ক্লান্তি আমাদের গ্রাস করছিল। নির্জন বনের এই ভয়ঙ্কর মুহূর্তে মনে হচ্ছিল আমরা বুঝি প্রকৃতির এক গোলক ধাঁধায় হারিয়ে যাচ্ছে। যাই হোক, খুব ভোরে আন্নুমপাড়া থেকে রওনা হয়ে 11:30টার মধ্যেই আমরা পৌঁছে গিয়েছি রুইচং পাড়ায়। আর এখানে খুব সুন্দর করে একটা ঘর করে দেওয়া হয়েছে, মানে পাড়ার জন্যই এটা। আর এটা দেখেন, মানে এমনভাবে ব্যারিকেড দেওয়া হয়েছে, এটার মধ্যে চারপাশ থেকে মানে বড় ধরনের কোনো ময়লা টয়লা পড়ার তেমন কোনো একটা সম্ভাবনা নাই। উপরে বিভিন্ন পাহাড়ের যে বাঁশ পাতা টাতা এগুলো দিয়ে একটা ছাদ করছে। আর এই যে দেখেন পানি কত স্বচ্ছ এবং পরিষ্কার। এটাই মূলত ওরা খায় এবং রান্নাবান্নার কাজে ওরা ইউজ করে। তো আমি এখান থেকে একটু পানি এখন নিব আর কি। দেখেন কত সুন্দর করে কুয়া করে রাখছে এটা।
এই কুয়ার মধ্যে পানিটা কত পরিষ্কার। তাই আমি প্রথমে ভাবছিলাম যে আসলে ওই ঝিরির পানিটাই বোধহয় ওরা খায়। তো ওখানে পাড়া একজনকে জিজ্ঞাসা করলাম, তো ওরা বললো যে তুমি আর একটু সামনে যাও, সামনে গেলে ওইখান থেকে তুমি একদম ফ্রেশ পানিটা পাবা। কত সুন্দর, মানে প্রাকৃতিকভাবে আল্লাহর সৃষ্টি, প্রাকৃতিকভাবে আল্লাহর সৃষ্টি করা যে পানিগুলো তৈরি হয়। যদিও এটা তারা এখানে গর্ত করে একটা কূপ বানাইছে আর কি, যে কূপটা দিয়ে ওরা এখান থেকে পানি সংগ্রহ করে। তো তারপরেও দেখেন কোনো ফিল্টারিংয়ের প্রয়োজন হয় না এবং কোনো মেডিসিন বা ঔষধ ব্যবহার করারও প্রয়োজন হয় না। এগুলো হচ্ছে একেবারে পিওর। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে একজন মাস্টার আছেন যিনি এই মানে শিক্ষা মানে আপার 2টা আর লোয়ার 2টা, তো মোট 2টা বেঞ্চে দেখা যাচ্ছে আর কি। আর এইগুলো হচ্ছে এই অফিসের এই যে যিনি মাস্টার, ওই মাস্টারের চেয়ার। এগুলো হচ্ছে বই। এই যে এখানে আমি যেটা বলতেছিলাম যে প্রাথমিক, এখানে মাস্টার সাহেবের জন্য কিছু কলম এবং এখানে পেন্সিল রাখা আছে, যেটা দিয়ে উনি ওখানে ওই যে এখানে ABCD, তারপর হচ্ছে 1 2 3 4, ইংরেজিতে 1 2 3 4 এগুলো লেখা আছে। আর ঘরের ভেতরে অর্থাৎ স্কুলের ভেতরে যে হাওয়া বাতাস প্রবেশ করবে সেটার জন্য এই পাশে জানালা দেখেন কীভাবে দেওয়া হয়েছে, কত সুন্দর করে। দেখা যায় না পাহাড়ি রাতা মুরগি অবশ্যই এখানে আমার পাহাড়ি রাতা। কয় পাহাড়ি রাতা, এটা কি ভাই ডাল লাগা? আমি যদি কই এটা রাতা আছে ঝুমের চালের ভাত, মিষ্টি কুমড়া আর ভাত। দেখবেন এটা পাহাড়ি রাতা আছে দেখবেন। এটা ভরে দে তো। কি রাতা মুরগি পিস পাওয়া গেছে? ভাত হলেন নিচে দিয়ে কিন্তু প্রচন্ড কালি। এই 2 শেফ কালি দিয়ে ভাত সার্ভ করতেছে, ঝুমের চালের ভাত। নাই কালি নেই ভাইকে দিয়ে দিচ্ছ। কলা পাতায় ভাত সার্ভ করা হচ্ছে। সবাই সিরিয়াল ধরে বাস্তুহারার দল। আর এই পাশে ওই ভাই বাইরে গেলাম সাথে মিষ্টি কুমড়ার ঝোল, মিষ্টি কুমড়া টমেটো, মিষ্টি কুমড়া টমেটো বড়ইয়ের ঝোল। এখন বিকেল 4টা পর্যন্ত আমরা রুইচং পাড়াতে অবস্থান করে এখান থেকে আমরা এখন রওনা দিচ্ছি লিকরি পাড়ার দিকে, বা লিকরি যেই বন আছে সেদিকে। ছোট্ট একটা পাড়া, 1টা 2টা 3টা 4টা 5 6 7 8, 8টা ঘর, 8টা ঘর নিয়ে একটা পাড়া। একদম ছোট, অল্প কিছু মানুষ এই পাড়ায় বসবাস করে। এটা দেখেই বোঝা যাচ্ছে আমরা লেকরির দিকে যাওয়ার পথে এই পাড়াটা চোখে পড়লো আর কি। কি খাড়া উঁচু পাহাড়, কিছুক্ষণ পর পর পাহাড়, এই পাহাড় থেকে ওই পাহাড়ে যেতে হচ্ছে। আর আমরা একেবারে বিকেলের শেষ সময়, অর্থাৎ সন্ধ্যা কিন্তু একদম কাছাকাছি হয়ে আসতেছে সন্ধ্যার সময়। তো আমরা 4টার দিকে বের হয়েছি, রুইচং পাড়া থেকে 4টায় বের হই। এখন আবার এদিক থেকে ঝিরি পাহাড় এগুলো পার হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর কি।
সবাই যে সিদ্দিকে এতিমখানার সকল সদস্যরা সিরিয়ালে বসছে এই যে খিচুড়ি অনেক সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, সেরা টেস্টি। সেরা টেস্টি। আর আমরা আইটেম সাজাইছি খিচুড়ির সাথে সরিষার তেল দিয়ে, সাথে কাঁচা আমের, এই যে কাঁচা আম, এটা আমরা সালাদ হিসেবে ইউজ করবো। আর এই যে এই পাশে সাইফুল ভাই রেডি করছে আম খিচুড়ি, আম খিচুড়ি। ঘুমানোর প্রস্তুতি পুরো দমে চলতেছে। এই যে আমার বড় ভাই, হ্যাঁ এইটা হলো ভাইয়ের বাসা, এই বাস্তুহারাদের বাসস্থান সব। আর আমরা সবাই সিদ্দিকে এতিমখানার সদস্য, দেখেন, হ্যাঁ সিদ্দিকে এতিমখানার সদস্য সবাই আমরা, এই যে দেখেন। আর যে ঝুম ঘরে আমরা খাওয়া দাওয়া খাইছি ওইটা থেকে বের হয়ে আমরা আবার প্রায় ঘন্টাখানেক হাঁটার পরে এখন আবার আরেকটা ঝুম ঘরে এসে, এই যে এই ঝুম ঘরটার মধ্যে আমাদের এখন রাত্রে আমরা এখানে থাকবো আর কি। তো এখনও বেশ ভালোই ঠান্ডা আছে, যদি ওই পরিমাণ শীত নেই, কিন্তু তারপরে যার যার স্লিপিং ব্যাগ নিয়ে সবাই সেফলি ঘুমানোর চেষ্টা করতেছে আর কি। আর আমরা হচ্ছে যে আমাদের মিশনের প্রায় কাছাকাছি চলে আসছি। হ্যাঁ, আশা করি আমাদের আজকের যাত্রাটা খুবই ভয়াবহ এবং দুর্গম একটা অবস্থা পরিস্থিতি। তো সব মিলে খুবই রিস্কের মধ্যে আছি, তারপরে দেখা যাক, ইনশাল্লাহ আমাদের সব কিছুর মোকাবেলা করতে হবে। দেখতে দেখতে কখন যে আমরা 4 দিন অতিবাহিত করে পঞ্চম দিন সকালে রওনা দিয়েছি সেটা ভুলেই গিয়েছিলাম। অদ্ভুত সুন্দর এবং মায়াবী নতুন সকালের সূর্যোদয়, পাহাড়ের উপর থেকে ভেসে আসা আলো আমাদের মন ভালো করে দিয়েছে। দিন গড়াচ্ছে, রাত পার হচ্ছে, শরীর ক্লান্তও হচ্ছে, কিন্তু মনে তীব্র আকাঙ্ক্ষা, গন্তব্যে পৌঁছাতেই হবে আমাদেরকে। একদম নিরিবিলি স্তব্ধ পরিবেশ, কোনো মানুষের আনাগোনা নাই, শুধুমাত্র আমরাই যারা যাচ্ছি তাদেরকেই দেখা যাচ্ছে। মাঝে মাঝে নিজেদেরকে মনে হচ্ছে যে আমরা যেন কোনো এক অজানা রাজ্যে এসে প্রবেশ করেছি। গন্তব্য কোথায় তারও ঠিক নেই, আদৌ যেতে পারবো কি না আমাদের গন্তব্যে সে আতঙ্ক তো থাকছেই। না, দিনের সময় তো অনেক দিন আগে ছিল না, আমি 24-এ আসছি তখন ছিল না। এই তো আমরা আছি দোলঝিরিতে, লিকড়িঝিরি শেষ, দোলঝিরি ছিল সামনে, হলে বিজয়ী ক্যাম্প। দোলঝিরি এই পাহাড় থেকে পানঝিরিতে নামার সময় হাতের ডান পাশে একটা ক্যাম্প আছে, ফলে এই জায়গাটা একটু তাড়াতাড়ি এবং সতর্কতার সাথে ক্রস করে যেতে হয় আর কি।
কলার থোর কলা বাগানে ঢুকছি তো, বিসমিল্লাহ। ভাই এটা বিসমিল্লাহ। ওখানে একটা ছোট ঝর্ণা দেখা যাইতেছে, ঝর্ণা। নিচের পাটা আটকায় গেছে এই জায়গায়, একটু হালকা সাপোর্ট দেন, নিচের পাটা আটকায় গেছে। কি রে ভাই, এমন দুর্ধর্ষ জায়গা, আল্লাহ মাফ করো আল্লাহ। ভাই রে ভাই, কীভাবে গাছ ফালায় রাখছে কোন জায়গায় দেখেন, এই আল্লাহ, আতঙ্কের ভাবা যায় না যে কতটা রিস্ক আর ভয়ঙ্কর। এগুলো তো মানুষ দেখলেই আতঙ্ক হয়ে যাবে। ভাবা যায় যে আসলে বাংলাদেশের মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আমরা কখনোই কল্পনা করি না, যেগুলো দেখা যাবে। বান্দরবনের গহীনে আমরা যতই ঢুকছি ততই দেখে আমরা মুগ্ধ হচ্ছি। সবচেয়ে বড় কথা হলো যে নানান কষ্ট, প্রতিকূল অবস্থা এবং সব কিছু মিলিয়ে যখন সুন্দর সুন্দর ভিউগুলো আমরা দেখি, এবং পাহাড়ের কি দারুণ ভিউ, গাছগাছালি, নীরব স্তব্ধ বন্য অভয়ারণ্যে যখন প্রবেশ করি তখন সেখানকার পাখির আওয়াজ এবং দূর থেকে উল্লুকের শব্দ, এগুলোই আসলে আমাদেরকে খানিকটা সময়ের জন্য মানসিক প্রশান্তি দেয়। কত নিচে,
তো যত সামনের দিকে হেঁটে যাচ্ছি আর যত আরও ক্লোজ হচ্ছি আর কি, সামিট এরিয়া ক্লোজ হচ্ছি, ততই আমাদের কাছে মনে হচ্ছে যে আরও কঠিন থেকে কঠিন আর কি। আর যেহেতু আমাদের টিমটা মোটামুটি 20 জনের টিম, 19 জনের টিম, 20 জন ছিল, একজন আমাদের ওখান থেকে মাইনাস হয়েছে অসুস্থতার কারণে। তো সব মিলিয়ে আমরা এই 19 জন শেষ পর্যন্ত যেতে পারবো বলে আমরা আশা রাখতেছি আলহামদুলিল্লাহ। তো তারপরেও বিভিন্ন সময়ে নানা কারণে এবং পরিস্থিতি, প্রতিকূল অবস্থা সব কিছু মিলিয়ে দেখা যায় যে অনেক সময়ই একটা ভয় কাজ করে যে আসলে আমরা কি আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবো কিনা। আর অন্যান্য অফ ট্রেইল এরিয়ার মতো নাসাইহুং এই এরিয়াটা বা এই সামিটটা খুব সহজ কিছু না আর কি। এটা কঠিন থেকে কঠিন এবং ভয়াবহ এবং দুর্ধর্ষ একটা ট্রেল, অফ ট্রেল। সো এখানে যারা আসে মানসিকভাবে, শারীরিকভাবে এবং হাঁটা এবং সব ধরনের স্কিল তাদের থাকতে হয়। তো এখানে যারা আছে আমাদের এই টিমে সবাই মোটামুটি এর আগে এক্সপেরিয়েন্সড, মানে অন্যান্য জায়গাগুলোতে ট্রেল করে, অফ ট্রেকিং করে বা হাঁটাহাঁটি সব কিছুতেই। তো এখন আমরা যে পাঞ্ঝিরিতে আছি, এখানে হচ্ছে আমাদের রান্নাবান্নার আয়োজন চলতেছে। আমাদের হোস্ট আছে এবং যে 2 গাইড আমাদেরকে নিয়ে আসছিল তারাও এখানে রান্নাবান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ছে। আর ওই পাশটাতে একটু দেখান, ওই যে ওখানে দাদা আমাদের ওই দাদা ওখানে মাছ ধরার জন্য ওখানে গেছে, এখানেও একটু ট্রাই করছিল মাছ ধরার জন্য। একটু আমি সামনে আপনাদেরকে দেখাই যে আমাদের আজকের খিচুড়ির মেনুতে কি কি আইটেম দেওয়া আছে। রাতুল ভাই বরাবরই আমাদের প্রত্যেকটা রান্নার ইসের মধ্যে উনি মূল শেফ হিসেবে কাজ করে। আর আজকেও এখানে এই যে বড় একটা ডেকচির মধ্যে, এখানে আরেকটাই 2 ডেকচির মধ্যে আমাদের খিচুড়ি রান্না বসাই দিছে অলরেডি। পেঁয়াজ, রসুন, খিচুড়ির মধ্যে যা যা মশলা লাগে এগুলো একসাথে মিক্স করে এখানে বসাইছে, এটাও বসাবে। আর রাতুল ভাইকে দেখান, রাতুল ভাই হচ্ছে আমাদের প্রধান শেফ। সব মিলিয়ে এই ঝিরির পাশে বসে খিচুড়ি রান্না করে খাওয়ার যে একটা ফিলিংস, সেটা কিন্তু বেশ চমৎকার। আর এই পাশে এই যে আমাদের বাঁশের ইয়ের মধ্যে চা বানাচ্ছে আমাদের চা মাস্টার। আমাদের এই গ্রুপের মধ্যে যেখানে সুযোগ পায় সেখানে চা বানায় হচ্ছে হাফিজুর ভাই। এই জন্য হাফিজুর ভাইকে আমরা এই ট্রিপে ওনাকে পদবি দিছি, উনি হচ্ছে চা মাস্টার, রং চায়ের মাস্টার। এখন মানে কোনো পাত্র নাই, অন্যান্য পাড়াতে মোটামুটি ছোট ছোট পাতিল পাইছে, ওগুলোতে বসাইছে। আর এখন যেহেতু কিছুই পাচ্ছে না, তো এখন এই যেখানে আগুন লাগাই দিছে, এটা দিয়ে এই বাঁশের মধ্যে এখন উনি চা তৈরি করবে, ওই যেখানে পানি আছে। আর এই পাশে চা খাওয়ার জন্য আবার চায়ের কাপও বানাইছে বোধহয়, না? এই যে চায়ের কাপও দাদা বানাই দিছে। এই পাশে ঘুমাচ্ছে, এই পাশে রান্না চলতেছে, ওই পাশে গোসলের আয়োজন চলতেছে, যার যার খাবারের আয়োজন। কি এক অসাধ, কি ভাই ভাঙছে? ব্যথা পাইছেন? হাতে পায়ে ব্যথা পাইছেন নি? হাত দিয়ে মারা, টান মারা না, চিটটা করে দিয়ে টান মারলে সুন্দর করে সব করে যাবো। মাথার উপরে $30 টাকা। 30 টাকা, 40 টাকা। বিশাল ফরেস্ট, বেশ নীরব। আতঙ্কের আরেক নাম যে আরাকান আর্মি, সেই আরাকানদের প্রথম ক্যাম্প এখানে ছিল, এটার উপরে আর কি, পাহাড়ের উপরে। 8-9 ঘন্টা পরে একটা জুম ঘর দেখলাম।
আপনি ইয়র্কার বলে সিক্স মারতে যাচ্ছেন দাদা, আমরা তো ধরে ফেলেছি। আঠারো জন টিম, এখানে আমরা ককটেল বানাইছি। এখানে দিয়েছিলাম আমরা ট্যাং, ক্যাবিক্সি, পালস চকলেট আর স্যালাইন, গ্লুকোজ সব কিছু মিক্স করে একটা ক্যাবিক চকলেট বানাই। মানে এই এরিয়াটার মধ্যে এখানে সবাই মিলে বসে আমরা একদম এখানে সবাই মিলে বসে একটা ককটেল বানাইছেন আর কি, 5 মিশালি দিয়ে আর কি। ভাই 12 মিশালি ছিল এটা, 12 মিশালি। হ্যাঁ ভাই। শালা। আগে উনি যাক দেখুক, যদি এটা বাইপাস করা যায় তাহলে বাইপাস দিয়ে ঢুকবে, আর নাহলে বাঁশ কেটে রাস্তা বানাইতে হবে। রাস্তাটা বন্ধ হয়ে গেছে, বাঁশ ঝাড় দিয়ে রাস্তাটা হরিণের সিং। আর এটা কি? এটাও তো, এটা মনে হয় ঠোঁট। হরিণের মাথা না? কালো হরিণ। ভরপুর খাওয়া দাওয়া হবে, মানে আমিষের ঘাটতি একদম প্রোটিন। আমাদের শেফ কইছে, এই যে শেফ আছে, শেফ আসতেছে বেশি উঠছে মনে হয়। এবার আরো বেশি। ওই যে ওহো, আগের থেকে অনেক বেশি এবার উঠছে। আগে থেকে অনেক বেশি। এই যে দেখুন, কিন্তু চিংড়ি মাছটি উঠতেছে না। এটা হলো চিংড়ি সামনে পাবো ইনশাআল্লাহ। চিংড়ি ভাই এটা কি আর ভাই এটা পাতিল নেন না ভাই, এটার মধ্যে মাছ সব জায়গায় পড়ে এই মনে করেন একবারে নিরামিষ সব হয়ে যাবে বহুত দিন পরে সিদ্দিকী এতিমখানার সদস্যরা মাছ খাবে, একদম। বহুত দিন পরে। ভাই রে ভাই, এই যে দেখুন ভাই, এই গুড়া মাছটা, এই যে চিংড়ি সবাই আমরা বাস্তুহারা অবস্থায় আছি তো, ভাই আর আমরা আমিষের অভাব আছে আমাদের সবার। এখন এই মাছগুলোতে আমাদের আমিষের অভাবটা পূরণ হবে আজকে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ ভাই, আরে কি মাছ! ভাই আজকে ভাত রাইন্দেন না, খালি মাছ। হ্যাঁ হ্যাঁ, আজকে অনেক মাছ হবে আজকে। বহুত ভাত উড়া হবে। আমাদের এই 6 দিনে আজকে সবচাইতে মনে হচ্ছে বেস্ট খাবার এটা। চিংড়ি মাছ, তারপরে হচ্ছে পুঁটি মাছ। হ্যাঁ কি মাছ? বাড়াইল মাছ। আচ্ছা আচ্ছা, বুঝলাম না, একে সিরিয়াসলি বললো না দুষ্টা। আচ্ছা যাক, হাতুড়ি মাছ, বাটাল মাছ যা কিছু আছে, এই যে এখানে আরো আছে। আর ওই যে ওই পাশে ভাই ব্রাদাররা সবাই একসাথে সিরিয়ালে এক পাশে আছে, এই পাশে আছে আরো ভাই ব্রাদাররা, এই সবাই মিলে ভালো একটা খানা দানা হচ্ছে আর কি। যেটা বান্দরবনের শেষ প্রান্তেই বলা চলে, একেবারে সর্বদক্ষিণে। আর আমরা একেবারে সামিটের দ্বার প্রান্তে আছি। ইনশাআল্লাহ আশা করা যায় যে অল্প সময়ের মধ্যেই আমরা সামিটে পৌঁছাতে পারবো আর কি। এখন যেখানে আছি এখান থেকে কতক্ষণ সময় লাগতে পারে আনুমানিক ভাইয়া? ভালো করে হাঁটলে আমাদের 1.5 ঘন্টা সময় লাগবে। ভালোভাবে যদি আমরা হাঁটি, ইয়াসিন ভাই বললো যে 1.5 ঘন্টার মতো সময় লাগতে পারে, হয়তো আরও 2 ঘন্টা লাগবে। হ্যাঁ 2 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো সময়, এরকমই যেটা লাগুক। আমরা যেহেতু কাছাকাছি চলে আসছি এখন আর ওই রকম টেনশন করতেছি না। ইনশাল্লাহ এখন সামিটে আমরা পৌঁছাতে পারবো আর কি। এন্ড আমরা তাহলে কি ব্যাক করবো? ইয়াসিন ভাই তো রাস্তা ছিলেন না, তাহলে কি করবো আমরা? ব্যাক করবো।
শিওর আজকে যদি আমরা নাও চিনি তাও আপনার চিনে লয়ে যাবো যে কোনো ভাবে। ইয়াসিন ভাই চলেন। হ্যাঁ এই যে বিজিবির সিল নেম প্লেট। এটা লাস্ট। ওকে ওকে ভাই কান্তাছেন কেন? ভাই খুব কষ্ট ভাই, আর পারে না দাদা। লিবিয়া যাওয়ার পথে ধরা খাইছেন না? এই দালাল বলেছে আমাকে নৌকে বুট নিয়ে নিয়ে যাবে, লঞ্চ নিয়ে। এ বলছে শুধু হাঁটো হাঁটো হাঁটো, টাকা সব নিয়ে গেছে দালালে। দালালে সব টাকা নিয়ে নিছে? নিয়ে নিয়েছে ভাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন যাবেন কেমনে ঢাকায়? হাই পাই হেঁটে। অবশেষে সব বাধা বিপত্তি পেরিয়ে ভয়কে জয় করে আমরা আমাদের গন্তব্যের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। ভেতরের এমন অনুভূতির কোনো তুলনা হয় না। আমাদের শুধু পাহাড়ের এই সৌন্দর্যকেই দেখা হয়নি, শেখা হয়েছে কিভাবে প্রতিকূল পরিস্থিতিতে একে অপরের হাত ধরে বেঁচে থাকতে হয়। এটা কি আরাকানের প্রথম ক্যাম্প? আচ্ছা, এখন তো মানে ভ্যানি নিশ্চিন্ত। ও ও এই যে যেটা, এইটাই বাংকার। নিচে ইয়ার নিচে ডুবে আছে গাছ উপরে। এটা যে কতটা ভয়াবহ তা আসলে একমাত্র যারা করে গেছে বা যারা আসছে তারাই ভালো বলতে পারবে। আরও প্রায় 15-20 মিনিটের মতো সময় লাগবে আমাদের উপর উঠতে। কাঁটাতারের বেড়া দেওয়া, এই যে দেখেন, এই যে কাঁটাতারের বেড়া পুরোটা। এটা একটা বাংকার, এটা একটা বাংকার। এটাও বাংকার না? কিভাবে এই যে সিপা দিয়ে
মানে এক বাংকার থেকে আরেক বাংকারে যাতায়াত করার জন্য কাইটে এরকম কিভাবে রাস্তা করতে দেখেন। সামিট পয়েন্ট থেকে আরও ভিতরে চলে আসছি, এখানে নাকি আরেকটা আচ্ছা এটা কমান্ডারের রুম না? এই যে লোহার শিক দেখা যাচ্ছে, এটা কমান্ডার এখানে থাকতো আর কি। এখান থেকে ওই যে বাংকারগুলো এই জায়গায় কমান্ডারের ব্যায়াম করতো আর কি এই জায়গাটাতে। কমান্ডারের রুম এটার সাথে পিছনের যে বাংকারগুলো আছে সবগুলো এটা সংযোগ আছে, যেটা লোহার বড় একটা শিক দেখা যাচ্ছে। কমান্ডার রুমটা একটু দেখে আসি ভিতরে। এই যে নাসাই হিম সামিটের সবচাইতে একেবারে মিয়ানমারের সীমান্ত ঘেঁষা, এটা মিয়ানমারের মধ্যেই। এটাই হলো যে কমান্ডারের রুমটা, এখানেই তাদের অফিস, সে এখানে থাকতেন। এই পাশে কেমন কিভাবে করছে, দুই পাশে পাহাড় মোজা পাওয়া আর গেছে। মাঝখানে এই যে দেখুন তাদের কমান্ডো ছিলেন, ভিতরে মানে এটা ভাঙা পড়ছে তো নিচে। ওই পাশে লবণের একটা প্যাকেট দেখা যাচ্ছে, লবণের প্যাকেট। আর ওই পাশে আর একটা পলি আছে, বড় পলি, ইটা দেওয়া আছে, পোড়া কাঠ খড়ি। আর এই যে সন দিয়ে এভাবে কি সুন্দর করে করা হয়েছে। তো বেস্ট একটা জায়গা সাবমিট করলাম আর কি, দারুণ লাগলো আর কি আমার কাছে। এই যে ওই ভিতরে কিছু নাই, এই যে সামিট পয়েন্ট। দীর্ঘ 6 দিন পরে আমরা নাসাই হুম সামিটে এসে পৌঁছাইলাম। অজস্র সময় বনে জঙ্গলে এতটা দুর্বিষহ ছিল আমাদের এই 6টা দিনের জার্নি সামিটে আসার আগ পর্যন্ত, যা ভাষায় বলে আপনাদেরকে প্রকাশ করতে পারবো না। আমরা অনেক কষ্ট করে আজকে দীর্ঘ 6 দিন যাবত ট্রেক করে আজকে আমরা নাসাইহুমের চূড়ায়। যাক, শুক্রিয়া, এখন সবাই সুস্থভাবে বাসায় যেন ফিরতে পারি, সবার কাছে এটাই দোয়া চাই। সীমান্ত গ্যাসা এই নাসাইহুং সামিটে সকাল 9টায় আসতে পেরে আল্লাহর কাছে অসংখ্য শুক্রিয়া। অনুভূতি শ্রীরাম, একেবারে মজাই মজা। কারণ এক সময় অনেক টাকা হবে, অনেক আপনার সামর্থ্য থাকবে, কিন্তু আপনার যে ফিজিক্যালিটি ওইটা হয়তো থাকবে না। আপনার যে শরীরের শক্তি, পাহাড়ে আপনার টাকা পয়সা কাজে লাগবে না, শরীরের শক্তিটাই আসলে কাজে লাগবে। আলহামদুলিল্লাহ ভাইয়া, খুবই ভালো লাগছে, বহুত কষ্ট করে এই জায়গা। মানে আল্লাহ তাআলার এই তো নিয়ামত, এত সুন্দর দেখে আমরা সব ভুলে গেছি। সব 6 দিন বাস্তু হারার মতো জীবন যাপন করে। কি অবস্থা বলো? ভালো ভালো না? তোমরা তো এর আগে আসছিলে কখন এখানে সামিটে? না, এবার প্রথম আমাদের সাথে আসলা না? হ্যাঁ, প্রথম। যাই হোক, আলহামদুলিল্লাহ। এবং এই ঝিরিটা আমার দেখার খুব ইচ্ছা ছিল। আল্লাহর কি সৌভাগ্য যে আমি প্রথম বুঝতে পারিনি, পরে দেখলাম যে আমরা সেই ট্রেলটাতেই ঢুকছি। এবং এই ঝিরিটা একটা অসাধারণ ঝিরি, যেটা দিয়ে আমরা এখন শেষ পর্যন্ত নাসাইহুম সামিট করতে সক্ষম হয়েছি। তারপর ইনশাআল্লাহ আল্লাহ পাক সব দিকে ঠিকঠাক করে আমাদের যে কোনোভাবে অন্য কোনো রোড যেভাবে রোড আমরা অন্য তুলনায় আমরা করছি, সামিট করতে সক্ষম হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, সবার সাথে আসছি, অভিজ্ঞ লোক ছিল, তাদের মুখ থেকে শুনছি নাসাইহুম সম্পর্কে, এখন নিজ চোখে দেখতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। মায়ানমারের সীমান্তে ঘেঁষা এই নাসাইহুম সামিট পয়েন্ট থেকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো চূড়ায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আপনাদেরকে আমি দেখাচ্ছি যে পাড়াটা, এই পাড়াটাও মোটামুটি পরিত্যক্ত অবস্থা দেখতে পাচ্ছি, এবং যে ঘরগুলোতে মানুষের বসবাস নাই। এই পুরো পাড়ার মধ্যে সম্ভবত 2 থেকে 3টা পরিবার থাকে, আমি যতদূর বুঝতেছি আর কি। বান্দরবনের গহীনে, বাংলাদেশের সর্বদক্ষিণে সবচেয়ে দুর্গম একটা পাড়া, এবং এটি বলা হয় যে বাংলাদেশের মধ্যে বান্দরবন জেলার সর্বদক্ষিণের সবচেয়ে শেষের একটি পাড়া। এটার পরে আর কোনো পাড়া নাই, এটার পাশে, সামনে, হ্যাঁ, অথবা ডানে বামে অনেক পাড়া আছে দূরে দূরে, যে পাড়াগুলোতে যাওয়া যায়।
বান্দরবনের গহীনে সর্বদক্ষিণে সর্বশেষ এই পাড়াটিতে আমাদের আরও একটি রাত যাপন করার খুব ইচ্ছে ছিল, তবুও সময় স্বল্পতার কারণে মেনহাট পাড়া থেকে আমাদের ফিরতে হচ্ছে। তবে এই ফিরে আসাটাই শেষ নয়, ইচ্ছে আছে আরও একবার এই পাড়াতে অবস্থান করার। সময় সুযোগ হলে অবশ্যই সেখানে যাওয়ার চেষ্টা করব, প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যে ভরা মেনহাট পাড়ায়। সুন্দর হয়েছে রাতুল ভাই, ভালো আইডিয়া, খুব দরবারে রাতুলিয়া, হ্যাঁ খুব সুন্দর হয়েছে একেবারে। ও একটা চমৎকার রোদ্রের আলো ক্যাম্পের উপর দিয়া। দাদা এখন আসছি আমরা হচ্ছে রূপপাড়া। আচ্ছা, মাঝে আমরা হাঁটা শুরু করছি সকাল 6টায় মেনহাট পাড়া থেকে। এরপরে আমরা হচ্ছে ঝর্ণায় আমরা কিছু সময় সকালের নাস্তাটা সারলাম ওখানে প্রকৃতির কোলে বসে, এবং সেখান থেকে তানকোয়ানজিরি হয়ে এরপর দুলুজিরি থেকে আমরা এখন বর্তমানে রূপপাড়াতে আছি। রূপপাড়া, হ্যাঁ, আবার পরবর্তী ডেস্টিনেশন আমাদের হচ্ছে দুলুপাড়া। হ্যাঁ দুলুপাড়া একদম ছোট, মাত্র 3টা ঘর আর উপরে একটা জুমঘর, এই 3 পরিবার নিয়ে দুলুপাড়া। ফিরে আসার পথে এ পর্যন্ত আমাদের সবকিছুই ঠিকঠাক ছিল। এই মুহূর্তে এসে আমাদের সাথে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এমন পরিস্থিতিতে পড়তে হবে তা আমরা কল্পনাও করিনি। এ যেন উটকো ঝামেলা উড়ে এসে জুড়ে বসেছে মাথার উপর। এই পাড়ার কারবারির সহ অন্যান্য সদস্যরা মিলে আমাদের কয়েকজন গেস্ট ও 2 গাইডদাতাকে আটক করে ফেলে। পরবর্তীতে মুক্তিপণ দিয়ে আমরা সেখান থেকে ছুটে আসি। বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার পূর্বেই আমরা স্থান ত্যাগ করতে সক্ষম হই। বারবার দেখাও, যদি আমি না মরা পর্যন্ত এই পর্যন্ত মানে আমি ইনশাআল্লাহ বারবার দেখা হবে, আমি আপনাদের জন্য অপেক্ষা করে আসছি। বাঙালির জন্য সবকিছু প্রস্তুত থাকে। আমি ওই আমদালি পাড়া, মানে পমুহরি। এটা এটা কোন পাড়া? সিন্ধুপাড়া। ও আচ্ছা আচ্ছা, সিন্ধুপাড়া। সিন্ধুপাড়াতে এসে পৌঁছাইলাম এখন। সিন্ধুপাড়াটা তো কতগুলো ঘর আছে? জি 43 পরিবারই থাকে। জি। তোমার কি নাম? পায়ামরো। পায়ামরো। মরং না মরং? মরো।